আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নূর স্যারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার ভিডিও এবং সাউন্ড বা অডিও শুনতে পাচ্ছ। যারা যারা অ্যাডভান্স এইচএসসি পরীক্ষার জন্য পড়ালেখা শুরু করতে চাও, এসএসসি কমপ্লিট করেছো, তাদের জন্য আসলে আমাদের এই আয়োজন। আমরা মূলত ভেক্টর ক্লাসটা প্রথমে কভার করে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না, এখনও তার ব্যতিক্রম হবে না। আমরা মোটামুটি ভেক্টর থেকে শুরু করব এবং যারা ইন্টারমিডিয়েটে রানিং স্টুডেন্ট আছো বা এইচএসসি পরীক্ষার্থী আছো, তারাও আমার এই ক্লাসটি দেখতে পাবা এবং দেখতে চাইলে দেখতে পারবা। এতে তোমাদের সুবিধা হবে কি, তোমাদের ভেক্টর নিয়ে যদি কোনো কনসেপ্ট থাকে তা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি কোনো মিসকনসেপ্ট থাকে সেটা আবার ঠিক হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং আমার ভিডিও দেখতে পাচ্ছ। যারা যারা ক্লাসে জয়েন করলা তারা ওকে লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের আসলে সাউন্ডগত কোনো সমস্যা নেই বা ভিডিওগত কোনো সমস্যা নেই। তোমরা ওকে 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 লিখে কমেন্ট করলেই আমরা মোটামুটি ক্লাসটা শুরু করতে পারবো। কে কি কমেন্ট লিখছো আমরা যদি একটু দেখতে চাই। তাহলে কে কে জয়েন করেছো? শাফিন জয়েন করেছো, আব্দুল্লাহ জুবাইর জয়েন করেছো, আমার বন্ধু জিয়াও জয়েন করেছে। তাহলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের জন্য মেবি সাধারণত আমরা এই ক্লাসটা শুরু করব। ইসরাত জাহান আইভি জয়েন করেছে। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা আশা করি আমাদের ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি ঠিক আছে। যদি ভিডিওতে দেখতে কারো সমস্যা হয় তাহলে আমরা এই ভিডিওটা শেষ করে এটা আবার গ্রুপে আপলোড করে দিব, তোমরা ওইখান থেকেও দেখতে পাবে। তখন আসলে রেজুলেশন ঘটিত কোনো সমস্যা থাকবে না, কারণ অনেক সময় ভিডিওর জন্য বা অডিওর জন্য অনেক সমস্যা হতে পারে। তাহলে আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমাদের কথা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে চাই এবং মোটামুটি আমরা গতদিন তোমাদের সাথে ভেক্টর নিয়ে কাজ শুরু করেছিলাম। আমরা আমাদের এই অনলাইন ক্লাসে আজকের টপিকও ভেক্টরটা অনেক বড় চ্যাপ্টার, সেজন্য একটা দুইটা ক্লাসে আসলে কিছুই হবে না। আমরা অ্যানালাইসিস করে দেখেছি কমপক্ষে তোমাদের 30টা ক্লাস নিতে হবে ভেক্টরের উপর। আর আমরা একটা লেকচার বুক প্রোভাইড করব তোমাদের, এবং তোমরা যদি ওই লেকচার বুকটা অনুসরণ করো তাহলে মোটামুটি আমাদের বাজারে যতগুলো রাইটারের বই আছে ভেক্টর সংক্রান্ত সকল রাইটারের বই কভার হয়ে যাবে। তাহলে যাই হোক, আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম আসলে ভেক্টর জিনিসটা কি, ভেক্টর রাশি কি, ভেক্টর কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে ভেক্টর চিনব। আমরা কিছু বিশেষ ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি সেই ক্লাসটা আমরা খাতায় করেছিলাম, সেজন্য হয়তোবা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তবে কোর যেই ভেক্টরগুলি আমাদের আসলে প্রয়োজনীয়, যেগুলি অবশ্যই লাগবে, সেই কিছু ভেক্টর নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব এবং অবস্থান ভেক্টর নিয়ে আমরা ডিটেলস কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে বিসমিল্লাহ বলে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করতে চাই। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমরা লিখে রেখেছি টপিক হচ্ছে ভেক্টর। অ্যাকুরেটলি বললে আসলে ভেক্টর না, ভেক্টরের অংশ বিশেষ। এবং আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে চাই তার নাম হচ্ছে একক ভেক্টর। বাংলায় বলতেছি একক ভেক্টর, ইংলিশে বলতেছি আমরা ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর জিনিসটা কি, আসলে নাম শুনেই বুঝতে পারতেছো মোটামুটি। যেই ভেক্টরের মান 1 সেই ভেক্টরটার নাম দিয়েছি আমরা একক ভেক্টর। মনে করো আমার কাছে একটি ভেক্টর রয়েছে, আমরা মানকে মডুলাস চিহ্ন দিয়ে লিখি সাধারণত। তাহলে এ ভেক্টরের মানের কথা যদি আমরা তোমাকে চিন্তা করাই, তাহলে এ ভেক্টরের মান যদি 1 হয়ে থাকে তখন সেই ভেক্টরটাকে আমরা 1 বলবো বা একক ভেক্টর বলবো। আমার কথা কি বুঝতে পারছো? পৃথিবীতে যদি কোনো ভেক্টরের মান 1 হয় তবে সেই ভেক্টরটার নামই হচ্ছে একক ভেক্টর। এই সংজ্ঞাটা যতটুকু না সহজ, ভেক্টরের একক ভেক্টরের অ্যাপ্লিকেশনটা ততটাই জটিল। আসলে যত সহজে আমি বলে ফেললাম কোনো ভেক্টরের মান যদি 1 হয় তাকে একক ভেক্টর বলে, আসলে অ্যাপ্লিকেশন কিন্তু এত সহজ না। একক ভেক্টরের পরিধিটা অনেক ব্যাপক। একক ভেক্টর দিয়ে আমরা আসলে জানতে চাচ্ছি, আমরা আসলে বুঝতে চাচ্ছি একক ভেক্টর দিয়ে আমরা কি করব। একক ভেক্টরের মান 1, কিন্তু আসলে যেহেতু সে একটি ভেক্টর রাশি অবশ্যই তার একটা নির্দিষ্ট দিক রয়েছে। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ।
একক ভেক্টরের মান এক হলেও যেহেতু সে একটি ভেক্টর রাশি, তার একটি নির্দিষ্ট দিক রয়েছে, ঠিক আছে? তাহলে একক ভেক্টর দিয়ে মেইনলি আমরা কোনো একটা ভেক্টরের দিকটাকে সূচিত করে দেই, ঠিক আছে? আসলে বিষয়টা কি আমরা যদি তোমাদেরকে বোঝাতে চাই, মনে করলাম আমরা কতদিন বলেছিলাম, আমার কাছে মনে করলাম একটা পি ভেক্টর রয়েছে, এই পি ভেক্টরের মান হচ্ছে 20 মিটার এবং সে কোন দিকে গতিশীল হচ্ছে, মনে করলাম পূর্ব দিকে। গভীর মনোযোগ। আমরা বলছিলাম ভেক্টর চিহ্ন দিয়ে যখন আমরা লিখব তখন তার মানও লাগবে, দিকও লাগবে। তাহলে আমি যখন লিখলাম পি ভেক্টর, তখন পি ভেক্টরটার মান হচ্ছে 20 মিটার এবং এর দিকটা হচ্ছে পূর্ব দিক। তাইলে আমরা তোমাদের বলেছিলাম যে কোনো একটা ভেক্টরের মান যদি এক হয়, সেই ভেক্টরটার নাম হচ্ছে একক ভেক্টর। তাহলে পি ভেক্টরটাকে কি আমি একক ভেক্টর বলতে পারবো? তোমাদের উত্তর হবে এবং আমার নিজের উত্তর হবে অবশ্যই না, সে কোনোদিন একক ভেক্টর হইতে পারবে না। কেন? কারণ হচ্ছে তার মান 20 হইল, তার সাথে তার মান 20, কারণ কি তার মান এক না। দিক যা ইচ্ছা তা হইতে পারে, একক ভেক্টরের সাথে দিকের ওইভাবে কোনো সম্পর্ক নেই। কিন্তু মানটা দেখতে হবে, মান হচ্ছে 20 মিটার, তার মানে আমরা বুঝে নিয়েছি সে কিন্তু একক ভেক্টর নয়। তাহলে সে যদি একক ভেক্টর না হয়ে থাকে, একটু বোঝার চেষ্টা করি বাচ্চারা, এই যে এই পি ভেক্টরটাকে আমি যদি মানের কথা চিন্তা করি, তাহলে তার মান হচ্ছে কত? 20 মিটার। তার মান কত? 20 মিটার এবং দিকটা কোন দিকে বলেন তো? পূর্ব দিকে। তাইলে একটা জিনিস মজা, কোন ভেক্টরকে আমি যদি সেই ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ দেই, খেয়াল করে দেখো, 20 মিটার পূর্ব দিক, 20 মিটার পূর্ব দিকে আমি যদি 20 মিটার দিয়ে ভাগ দেই, তাহলে খেয়াল করে দেখো এখানে কি থাকতেছে? 20 মিটার 20 মিটার কাটা থাকতো কি? এক থাকলো না? এবং দিকটা কোন দিকে বলতো? পূর্ব দিক হলো না? কিছু বুঝতে পেরেছো? তার মানে আমরা বলতে পারি বাচ্চারা যে যেই ভেক্টরের মান এক, তাকে একক ভেক্টর বলে। এখন কোন একটা ভেক্টর থেকে সহজেই তার একক ভেক্টর পাওয়া ফেলা সম্ভব, পেয়ে যাওয়া সম্ভব। সেটা কিভাবে পাবো আমরা? কোন ভেক্টরকে আমরা যদি সেই ভেক্টরের ভ্যালু দ্বারা ভাগ দেই, কোন ভেক্টর রাশিকে যদি আমরা সেই ভেক্টরের মান দিয়ে ভাগ দেই, তাহলে ওই ভেক্টরের দিক বরাবর একটা কি পাওয়া যায় বলেন তো? একক ভেক্টর পাওয়া যায়। কথা কি বুঝেছেন? তার মানে কি? তার মানে মনে করো তোমাদের কাছে কিউ একটা ভেক্টর আছে, গভীর মনোযোগ। এই কিউ ভেক্টরের মান যদি কিউ মডুলাস হয়, তাহলে কিউ ভেক্টরকে কিউ এর মান দিয়ে ভাগ দিলে, এই যে 20 মিটারকে পূর্ব দিককে 20 মিটার দিয়ে ভাগ দিলে কি থাকতেছে? এক পূর্ব দিক। তার মানে মান এক, কিন্তু দিকটা কোন দিক? পূর্ব দিক। তাহলে এই যে পি ভেক্টরকে পি ভেক্টরের মান দিয়ে ভাগ দিয়ে আমি যদি এটাকে একটা একক ভেক্টর ইটা নামে সূচিত করি, একক ভেক্টরকে সাধারণত আমরা স্মল হাতের অক্ষর দিয়ে, ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি এবং তার ডাইরেকশনের জন্য তার উপরে আমরা এরকম ক্যাপ চিহ্ন দিয়ে দেই। ইংলিশে বলে ক্যাপ চিহ্ন এবং বাংলায় বলে টুপি চিহ্ন। আমার কথা মনে হয় শুনতেছো এবং বুঝতেছো? যদি আমরা কোনো ভেক্টরকে উপরে এরকম ক্যাপ চিহ্ন দিয়ে দেই, টুপি চিহ্ন দিয়ে দেই, তখন তুমি বুঝে নিবা সেই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। দেখো বাচ্চারা, তাহলে আমি যদি কিউ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দেই, তাহলে সেই ভেক্টর বরাবর তার একক ভেক্টর পাওয়া যাবে। তার মানে এটাকে আমি কিউ লেখা উপরে ক্যাপ দিয়ে দিতে পারি। তাইলে যদি কখনো এরকম টুপি পরা ভেক্টর দেখো, তখন বুঝে নিবা সেই ভেক্টরটার মান হচ্ছে এক এবং তার একটা নির্দিষ্ট দিক রয়েছে। যেমন এখানে লিখেছি আমি পূর্ব দিক, পশ্চিম দিক হইতে পারে, উত্তর দিক হইতে পারে, দক্ষিণ দিক হইতে পারে। আমার কথা কি বুঝতেছো? আচ্ছা, উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবা। কিভাবে ক্লিয়ার হবা? একটু দিকে তাকাও। আমরা বললাম আমি যখন পি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিব, আমি যখন পি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিব, তখন ইটা একটা ভেক্টর পাবো। সেই ইটা ভেক্টরের মান কত? এক এবং ডাইরেকশনটা কোন দিকে? পূর্ব দিকে। এখন বুঝার চেষ্টা করো, আমি একটা বস্তু নিলাম, সেই বস্তুর উপরে আমি 500 নিউটন বল প্রয়োগ করব। কত নিউটন? 500 নিউটন বল প্রয়োগ করব। তাহলে যদি 500 নিউটন বল প্রয়োগ করতে চাই, কোন দিকে বল প্রয়োগ করব? বুঝার চেষ্টা করো, আমি পূর্ব দিকে বল প্রয়োগ করব। তাহলে মজার বিষয় হচ্ছে 500 নিউটন, এটা কোন দিকে প্রয়োগ করব? পূর্ব দিকে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 500 নিউটন কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা বি ভেক্টর কনসিডার করি, তাহলে বি ভেক্টর হচ্ছে 500 নিউটন কোন দিক? পূর্ব দিক। কোন দিক? পূর্ব দিক। একটু বোঝার চেষ্টা করি বাচ্চারা। তাহলে যে বি ভেক্টরটা যদি 500 নিউটন পূর্ব দিক হয়ে থাকে, তাহলে আমি যদি বলি যে পূর্ব দিকের একক ভেক্টরটা কি? ইটা না? তবে আমরা এই বি ভেক্টরটাকে এমনও প্রকাশ করতে পারি যে 500 নিউটন লেখা আমরা যদি কি করি বলতো? ইটা লেখা দেই সাথে, তখন কি বুঝবো বলতো?
এই ভেক্টরটা হচ্ছে মান হচ্ছে 500 নিউটন এবং তার দিকটা হচ্ছে ইটা বরাবর। ইটার দিকটা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে আমরা বলতে পারি একক ভেক্টর দিয়া আমরা কি ডাইরেকশন কি বুঝাইতে পারি বলেন তো? ডিরেকশনটা বুঝাইতে পারি। তার মানে তুমি 500 নিউটন বল যেহেতু ইটা গুণ আছে তখন বুঝে নিব কোন দিকে সেই বলটা আমরা প্রয়োগ করেছি। অবশ্যই পূর্ব দিকে, কারণ একটু আগে আমরা তোমাকে সূচিত করে দিয়েছি যে পূর্ব দিক বরাবর একক ভেক্টরটাকে আমরা কি দিয়ে লিখবো বলেন তো? ইটা দিয়ে লিখবো। আমার কথা কি বুঝতে পারছেন? একক ভেক্টরের উপর অনেক কিছু নির্ভর করতেছে। আমাদের এই বিশ্বের যতগুলি ভেক্টরের প্রায় প্রাথমিক ধারণা রয়েছে সব প্রাথমিক ধারণাই হচ্ছে একক ভেক্টরের উপর প্রতিষ্ঠিত। যারা একক ভেক্টরটা ভালো করে বুঝতে পারবে তাদের এই কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার থাকবে। আর কিছু ক্ষেত্রে আমরা যখন অঙ্কের মধ্যে চলে যাব তখন দেখা যাবে এই একক ভেক্টরের কনসেপ্ট না বুঝলে আমরা অঙ্ক করতে পারবো, কিন্তু যারা বুঝবে তারা আসলে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমাদের অঙ্ক ধরার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আবার বলতেছিলাম আমরা কোন ভেক্টরকে মান যদি 1 হয় তার নাম হবে একক ভেক্টর। একক ভেক্টর চিনার উপায় কি? সেটা সাধারণত ছোট হাতের অক্ষর হবে এবং তার মাথার উপর ক্যাপ পরানো থাকবে। আচ্ছা, আর 2 নাম্বার কথা হচ্ছে কোন ভেক্টরকে আমি যদি সেই ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ দিতে পারি তাহলে সেই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, 3 নাম্বার কথা হচ্ছে একক ভেক্টরের মান 1 হইলেও তার একটা ডাইরেকশন আছে, একটা দিক রয়েছে। তাহলে একক ভেক্টর দিয়ে আমরা আসলে কি করি? একক ভেক্টর দিয়ে যে কোনো ভেক্টরের দিককে প্রকাশ করতে সুবিধা হয় আমাদের। যেমন আমি যদি বলি তোমাকে যে আমার কাছে এ একটা ভেক্টর আছে, একক ভেক্টর, কারণ বলছিলাম একক ভেক্টর কেমনে চিনবো? ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো এবং তার উপরে ক্যাপ পরানো থাকবে। তাহলে আমার কাছে যদি এ একটা ভেক্টর থাইকা থাকে একক ভেক্টর, এবং ধরে নিলাম সেই ভেক্টরটা কাজ করতেছে হচ্ছে পশ্চিম দিকে। এখন তুমি মনে করলা পশ্চিম দিকে 200 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ সৃষ্টি করবা। তাহলে তোমার ভরবেগের মানটা কত বলো তো? 200 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগকে আমরা পি দিয়ে লিখি সাধারণত। তাইলে কোন দিকে কাজ করতেছে বলো তো? পশ্চিম দিকে। তখন আমি কি করব? এই ভেক্টরটারে আমরা এ দিয়ে গুণ দিয়ে দিব। এ দিয়ে গুণ করলে অসুবিধা কোথায় খেয়াল করে দেখো, এখানে নতুন একটা ভেক্টর আছে। একটা ভেক্টরকে একটা স্কেলার রাশিকে আমি একটা ভেক্টর দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে আমরা শিখিয়েছিলাম তোমাদের যে একটা স্কেলারকে একটা ভেক্টর দিয়ে গুণ করলে সেটা ভেক্টর হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এই 200 কেজি মিটার পার সেকেন্ডকে যখন আমি এ ভেক্টর দিয়ে গুণ করলাম তখন সে অবশ্যই কি হয়ে গেছে? ভেক্টর হয়ে গেছে। 2 নাম্বার কথা, যেহেতু আমি একক ভেক্টর দিয়ে গুণ করছি সেই ভেক্টরটার মান কত? 1, কিন্তু ডাইরেকশন আছে না নাই? মান 1 হইলেও ডাইরেকশন আছে না নাই? অবশ্যই ডাইরেকশন আছে। তখন আমি বলতে পারি, তখন আমি বুঝতে পারি তার ডাইরেকশনটা কোন দিক বরাবর বলেন তো? পশ্চিম দিক বরাবর। এবং মজার বিষয় হচ্ছে যেহেতু তার মান 1, আমি যদি এই সংখ্যাটার সাথে 1 দিয়ে গুণ করি এর কি মানের কোনো পরিবর্তন হবে? অবশ্যই মানের কোনো পরিবর্তন হবে না। একক ভেক্টর দিয়ে যদি কোনো একটা স্কেলার রাশিকে কোনো একটা মানকে গুণ করা হয় তবে ওই ভেক্টরের মানের কোনো পরিবর্তন না হইলেও তার একটা ডাইরেকশন প্রকাশ করে, দিক প্রকাশ করে। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে একক ভেক্টর নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনসেপ্ট বাকি থাকলো না। তাহলে একক ভেক্টরটা কি? আসলে মান 1, কিন্তু কি আছে? ডিরেকশন আছে, দিক আছে। 2 নাম্বার কথা হচ্ছে একক ভেক্টরের পাইতে হইলে কোন ভেক্টরকে তার কি দিয়ে ভাগ দিয়ে দিতে হবে? মান দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি আমার কাছে একটা ভেক্টর আছে 20b, তখন তুমি বুঝে নিবা কি এই ভেক্টরটার মান হচ্ছে 20 আর দিকটা হচ্ছে b ভেক্টরের দিকে। তার মানে আমি যদি এটাকে 20 দিয়ে ভাগ দেই, 20 কাইটা গেলে থাকলো কি? b থাকলো না। তার মানে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলেই ওই ভেক্টর বরাবর কি পাওয়া যায় বলেন তো? একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর দিয়ে আমরা কি করি বলেন তো? দিকটাকে প্রকাশ করার চেষ্টা করি। কথা কি বুঝেছেন? আমরা গতদিন আমরা বলেছিলাম আপনাদেরকে যে কোন একটা ভেক্টরের যদি দিক প্রকাশ করতে হয় তখন 3টা প্রসেস আছে। 1 নাম্বার উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ এগুলি দিয়ে প্রকাশ করা যায়। 2 নাম্বার x অক্ষ, y অক্ষ, z অক্ষ দিয়ে প্রকাশ করা যায় এবং 3 নাম্বার একক ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একক ভেক্টর দিয়ে দিকটা প্রকাশ করে। কথা কি ক্লিয়ার? এখন তোমার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নগুলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে যদি করো তাহলে আমরা সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমরা আমার কথাও শুনতে পাচ্ছ, বোর্ডও ঠিক মতো দেখতে পাচ্ছ। আর যদি কথা বা বোর্ড না দেখতে পারো সমস্যা নাই, আমরা এই পুরো ভিডিওটা
আমরা গ্রুপে আপলোড করব, তখন তোমরা আসলে যখন অনেক সময় নেটের স্পিডে ভিডিও বাফারিং হতে পারে, ঘোলা দেখা যেতে পারে, সেজন্য তোমরা কি করবা জানো, তোমরা আমার কথাগুলি মনোযোগ দিবা অথবা ভিডিও মনোযোগ দিবা, যে কোনো একটা তো স্পষ্ট থাকবে, হয় কথা না হলে ভিডিও, যে কোনো একটা স্পষ্ট থাকলে তুমি চেষ্টা করলেই বুঝতে পারবা যে আসলে আমি কি বুঝাইতে চাইতেছি। আচ্ছা, তাহলে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম, একক ভেক্টর নিয়ে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে প্রশ্নগুলি করতে পারবা। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। তানিকা খান বলছে প্রেজেন্ট স্যার। তাবাসসুম ফিহা, জি স্যার বুঝতেছি। শাফিনা তাসনিম প্রেজেন্ট স্যার। আচ্ছা, প্রত্যয় মজুমদার বলছে স্যার এটা কি যারা আবার ইন্টারে উঠবে ওদের জন্য? হ্যাঁ, সবার জন্যই, যারা ইন্টারে উঠবে অথবা যারা সেকেন্ড ইয়ারে আসো তোমরা, তোমাদের জন্য, সবার জন্য এটা। তারপরে রহমত আহমেদ বলছে হ্যাঁ এভরিথিং রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দেখলাম সৌমেন দেখতেছে আমাকে, দিলাফরোজ সীমা দেখতেছে। সবাই দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করিও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা যাক, আমরা একটু টপিকে ফেরত আসি। তাহলে আমরা বলতেছিলাম তোমাদেরকে যে একক ভেক্টর দিয়ে আসলে মান প্রকাশ করে না, কিন্তু কি দিক দেখায় দেয় বলেন তো? দিকটা দেখায় দেয়। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একক ভেক্টরের ব্যবহার হচ্ছে, পৃথিবীতে এমন কোনো ভেক্টর নাই যে ভেক্টরটাকে আসলে একক ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় না। তাহলে বুঝলাম আমরা পৃথিবীর সব ভেক্টরেরই একটা দিক আছে, অবশ্যই সব ভেক্টরকে একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় বা করতে হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে জিনিসটা বলতে চাই তোমাদেরকে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি একটু আগে বললেন এটা হচ্ছে পূর্ব দিক, তারপরে বললেন এ হচ্ছে পশ্চিম দিক, তাহলে বি এর দিকটা কোন দিক? আসলে যেহেতু একক ভেক্টরটা হচ্ছে আমার ইচ্ছা মতো ধরা যাবে, আমি এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর এছাড়াও যে কোনো সংকেত আলফা বিটা গামা ইটা যে কোনো কিছু দিয়ে একক ভেক্টরকে আমি প্রকাশ করতে পারবো। এবং যেহেতু আমি এ বি সি ডি এটা নিজের মতো করে ধরে নিয়েছি, এটার ডাইরেকশনটাও নিজের মতো করে ধরা যাবে। যেমন আমি এখানে এ কে ধরছি পশ্চিম দিক বরাবর, তুমি এ কে পূর্ব দিকেও ধরতে পারতা, আরেকজন পশ্চিম দিকটাও ধরতে পারতো। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে আপনি যদি এ রে পশ্চিম দিক ধরেন, আমি যদি এ রে পূর্ব দিক ধরি, আরেকজন যদি এ রে দক্ষিণ দিক ধরে, তাহলে আসলে আমি বুঝবো কেমনে? আমি যদি একটা বই পড়তে যাই তখন এক একজন যদি এক এক ভাবে দেখায়, তখন আমার তো আসলে এক একজনের বইয়ের মধ্যে এক এক ভাবে পড়তে হবে, তখন বিষয়টা কিন্তু আসলে একটু জটিল। সেই জটিল জিনিসটারে সঠিক করার জন্য বা সহজ করার জন্য আসলে আমাদের ভেক্টরের পার্ট। এই ভেক্টরটা আমরা চাচ্ছি এমন ঘটনা ঘটাবো, এমন কিছু একক ভেক্টর তোমাদেরকে আমি প্রোভাইড করব, যে একক ভেক্টর দিয়ে পৃথিবীর সকল ভেক্টরকে তুমি প্রকাশ করতে পারবা। যেমন তুমি চিন্তা করো, আমরা যদি পৃথিবীতে কোনো একটা বস্তুর অবস্থানকে আইডেন্টিফাই করতে চাই, নির্দিষ্ট করতে চাই, তাহলে কি করা যাবে বলো তো? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা অক্ষের সাহায্য নিলেই পৃথিবীর সকল বিন্দুকে পয়েন্ট আউট করা যাবে, সকল বিন্দুকে দেখানো যাবে। ঠিক একই রকম ভাবে আমরা একক ভেক্টর এখানে যা শিখলাম সেটা আমার মন মতো শিখলাম, কিন্তু পৃথিবীতে এমন তিনটা একক ভেক্টর আছে, যেই তিনটা একক ভেক্টর শুধু আমার জন্য না, পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য ফিক্সড করে দেওয়া, ফলে কেউ ওইটা চেঞ্জ করতে পারবে না। এখানে এ ভেক্টরকে আমি পশ্চিম দিক ধরছিলাম, তুমি চাইলে পূর্ব দিকও ধরতে পারতা। কিন্তু আমরা যদি আয়ত একক ভেক্টর জানতে চাই, কি ভেক্টর? আয়ত একক ভেক্টর সম্পর্কে যদি জানি, তাহলে এই আয়ত একক ভেক্টরটা সবার জন্য ফিক্সড। তাহলে আমরা তোমাদের বলছিলাম যে পৃথিবীতে কোনো ডাইরেকশন বোঝানোর জন্য এক্স ওয়াই জেড অক্ষ ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে এক্স ওয়াই জেড এর মাধ্যমে সকল ডাইরেকশন বোঝানো সম্ভব। ঠিক একই রকম ভাবে এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ, এটা যদি জেড অক্ষ হয়, এটা যদি মূল বিন্দু হয় 0 0, তাহলে একটু বোঝার চেষ্টা করো। বিজ্ঞানীরা বলছে আয়ত একক ভেক্টর বলতে আসলে তুমি কি বুঝো? আয়ত একক ভেক্টর হচ্ছে কোন ত্রিমাত্রিক অক্ষের মধ্যে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যে, এক্স অক্ষ বরাবর আমি একটা একক ভেক্টর ফিক্সড করে দিলাম আই, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর ফিক্সড করে দিলাম জে, জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর ফিক্সড করে দিলাম কে। তাহলে এই আই, এই জে, এই কে, এই তিনটা একক ভেক্টরকে একত্রে নাম দিয়েছি আমরা আয়ত একক ভেক্টর। আমার কথা কি বুঝেছো? একটু আগে বলছিলাম যে এই ভেক্টরটাকে আমি পশ্চিম ধরছি, তুমি পূর্ব ধরতে পারবা, কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে এক্স ওয়াই জেড অক্ষ লিখতে পারো।
আমি আমার হোয়াইট বোর্ডে লিখছি, তুমি তোমার খাতার মধ্যে এক্স ওয়াই জেড অক্ষ লিখতে পারবা, কিন্তু এক্স অক্ষ বরাবর সারা জীবনই একক ভেক্টর হবে আই, ওয়াই অক্ষ বরাবর সারা জীবনই একক ভেক্টর হবে স্মল জে, এবং জেড অক্ষ বরাবর সারা জীবনই একক ভেক্টর হবে স্মল কে ক্যাপ। তার মানে কি বুঝে নিলা বাচ্চারা, আই জে কে এই তিনটা একক ভেক্টর, মানে প্রত্যেকের মানই এক, কিন্তু তিনটার ডাইরেকশন কিন্তু সেম না। আই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, জে ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, কে ভেক্টরটা জেড অক্ষ বরাবর কাজ করতেছে। তার মানে আমি যদি তোমাদেরকে বলি আমার কাছে 10 নিউটন বলের একটা ভেক্টর আছে যেটা এক্স অক্ষ বরাবর কাজ করে, 10 নিউটন বলের ভেক্টরটা কোন অক্ষ বরাবর কাজ করে, এক্স অক্ষ বরাবর কাজ করে, তাহলে আমি এইভাবে লিখব 10 নিউটন আই। তার মানে আমি বুঝে নিব ওই ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন এবং কাজ করতেছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা আমার আলাদা করে লেখানোর দরকার নাই যে এক্স অক্ষ বরাবর কাজ করে। আমার কথা কি বুঝতেছো? তার মানে আমি যদি বলি আমার কাছে পি একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা 10 নিউটন আই, তখন বুঝে নিব সেই পি ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন, কিন্তু ডাইরেকশন কোন অক্ষ বরাবর বলো তো, এক্স অক্ষ বরাবর। কথা বুঝছেন না? বুঝলেন? কথা কি ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে, এই তিনটারে একত্রে নাম দিছি কি ভেক্টর বলেন তো? আয়ত একক ভেক্টর। একক ভেক্টর এক এক সময় এক একটা হইতে পারে, কিন্তু আয়ত একক ভেক্টর কিন্তু ফিক্সড ভ্যালু। তার মানে আই জে কে এগুলি কিন্তু তুমি আলাদা করতে পারবা না। তুমি হয়তো বা অক্ষরে আলাদা আলাদা করে লিখতে পারো, কিন্তু কখনো যদি বলো আই, কখনো যদি বলো জে, কখনো যদি বলো কে, এই তিনটা কিন্তু ফিক্সড কথা। এক্স অক্ষ বরাবর সারা জীবন আই, ওয়াই অক্ষ বরাবর সারা জীবন জে। মজার বিষয় হচ্ছে আমরা বলছিলাম এই যে ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থা আমি আঁকছি, এই ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থায় তুমি এটারে এক্স ধরতে পারো, এটারে ওয়াই ধরতে পারো, এটারে জেড ধরতে পারো। কারণ কি? শর্ত কিন্তু ডান পাশ বা আনুভূমিক এক্স হইতে হবে এরকম কোনো শর্ত নাই। আনুভূমিকটারে সাধারণত আমি এক্স ধরে নেই, কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে এই তিনটা ভেক্টর, তিনটা অক্ষ সবসময় 90 ডিগ্রি। এটা এক্স হইলে এটা ওয়াই, এটা জেড, এটা এক্স হইলে এটা ওয়াই, এটা জেড, তোমার ইচ্ছা। কিন্তু শর্ত কি? তিনটা পরস্পর কি হইতে হবে? বুঝতে পেরেছো? তার মানে তুমি হয়তো এই বরাবর এক্স না দিয়ে এই বরাবর জেড দিছো, কিন্তু আমি এই বরাবর কি ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা বুঝাইতে চেষ্টা করলাম যে আয়ত একক ভেক্টরটা ফিক্সড, তুমি যেই বরাবর এক্স অক্ষ ধরবা সেই অক্ষ বরাবরই তোমার একক ভেক্টরটা কি বলেন তো? আই। এবং আরো মজার কথা হচ্ছে শুধু আই কে কিন্তু, আন্তরিকভাবে দুঃখিত কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের একটু ক্লাসটা ডিলে হলো। আচ্ছা যাই হোক, যা বলতেছিলাম তোমাদের সাথে আমরা, এগুলি হচ্ছে আয়ত একক ভেক্টর। আচ্ছা, অনেকে কমেন্টে লিখতেছো যে স্যার পৃথিবীতে সকল ভেক্টর তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর কাজ করবে না। কারণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে তো ইচ্ছা করলে কোন কইরাও কোনো ভেক্টর কাজ করতে পারে। মনে করলা এক্স অক্ষ বরাবর না গিয়ে সে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে পি বিন্দুতে একটা ভেক্টর কাজ করতেছে। এটা ধরলাম এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা ধরলাম জেড অক্ষ। এখন তোমার কাছে আমি অপিনিয়ন চাই যে আসলে এই পি ভেক্টরটাকে কি এক্স ওয়াই জেড অক্ষ দ্বারা সূচিত করা যাবে কি যাবে না? যেহেতু পি বিন্দু দ্বারা অবশ্যই এক্স, ওয়াই এবং জেড এই তিনটা অক্ষ দ্বারা সূচিত করা যাবে, সেহেতু এই পি বিন্দু দ্বারা যেহেতু এক্স ওয়াই জেড অক্ষ দ্বারা সূচিত করা যাবে, সেহেতু অবশ্যই এই পি বিন্দুর ভেক্টরটাকে এক্স ওয়াই জেড অক্ষ দ্বারা সূচিত করা যাবে। আমার কথা কি বুঝতে পারতেছো? তাইলে সেজন্য আমরা বলছিলাম তোমাদের যে আয়ত একক ভেক্টর দিয়ে পৃথিবীর সব ভেক্টরই প্রকাশ করা যায়। যদি ডাইরেকশনটা শুধু এক্স অক্ষ হয় তাহলে শুধু আই, শুধু ওয়াই অক্ষ হয় শুধু জে, শুধু জেড অক্ষ হয় শুধু কি কে, তাহলে এটার নামই হচ্ছে কি বলেন তো? আয়ত একক ভেক্টর। কিন্তু পি বিন্দুরে যদি আমি সূচিত করতে চাই তাহলে নতুন একটা ভেক্টর দিয়ে সূচিত করতে হবে, সেই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আমি আশা করব তোমরা আমার কথা শুনতেছো, আমার কথা বুঝতেছো। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর জিনিসটা কি আবার যদি বলি আমরা তোমাদের সাথে, অবস্থান ভেক্টর হচ্ছে এই পি বিন্দুর ভেক্টর। আমি যদি প্রসঙ্গ কাঠামো এই যে এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষ মিলা যে একটা অক্ষ ব্যবস্থা তৈরি করলো, এটার নাম দিছি আমরা প্রসঙ্গ কাঠামো। তাহলে চিন্তা করে দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ এই তিনটা অক্ষ মিলা যে প্রসঙ্গ কাঠামো তৈরি করলো, সেই কাঠামোটার যেখানে ছেদবিন্দু সেটার নাম হচ্ছে মূল বিন্দু 0 0 0। তাইলে
এই পি বিন্দুটার কাছে যদি আমি এই মূল বিন্দু থেকে যাইতে চাই, তাহলে ওপি ছাড়া কি অন্য কোনো পথে যাওয়া যাবে? তুমি বলতে পারো যে স্যার এমনি ঘুরে আসুন, আপনার সমস্যা কি? হ্যাঁ, তাই আসতে পারো তুমি, আমার সমস্যা নাই। কিন্তু তুমি যদি এমনি ঘুরে আসো তাহলে কি আর সেটা সরল রেখা থাকতেছে? তার মানে ঘটনা কি বলতে চাইছি হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুতে যদি আমরা সরল রেখা দ্বারা সূচিত করতে চাই, তবে ওই পি বিন্দুটা যে ভেক্টর দ্বারা নির্দেশিত হবে সেই ভেক্টরটার নাম কি দিয়েছি আমরা বলেন তো? পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। কথা কি বুঝতেছো? আমরা যদি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুকে কোনো একটা ভেক্টর দ্বারা আইডেন্টিফাই করতে পারি, সেই ভেক্টরটার নামই হচ্ছে কি বলেন তো? অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। ডান। তাহলে আমরা বুঝতে পারলাম অবস্থান ভেক্টরটা হচ্ছে কি? অবস্থান ভেক্টর হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুকে কি করা? আইডেন্টিফাই করা। এখন আমি তোমার কাছে জানতে চাই যে এই পি বিন্দুটারে কিভাবে আমরা x y z অক্ষের একক ভেক্টর অর্থাৎ আয়ত একক ভেক্টর দিয়ে আইডেন্টিফাই করব। এটা একটা মজার জিনিস, আমরা আগে শিখে নেই। এই পি বিন্দুটারে আমরা আসলে যেহেতু ত্রিমাত্রিক কাঠামো, সেহেতু এই পি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে তিনটা অংশ থাকবে। প্রথম যেটা থাকবে সেটা হবে x এর ঘর, দ্বিতীয়তে হবে y এর ঘর, তৃতীয়তে হবে কিসের ঘর? z এর ঘর। তাইলে আমি জানতে চাইতেছি এই পি বিন্দুর কাছে যাইতে হইলে এক নাম্বার কথা হচ্ছে x অক্ষ বরাবর যাইতে হবে x ঘর, দুই নাম্বার কথা হচ্ছে y অক্ষ বরাবর যাইতে হবে y ঘর, এবং তিন নাম্বার কথা হচ্ছে z অক্ষ বরাবর যাইতে হবে কয় ঘর বলেন তো? z ঘর। তাহলে x অক্ষ বরাবর যাইতে হবে x ঘর, y অক্ষ বরাবর y ঘর, z অক্ষ বরাবর কি ঘর? z ঘর। এই তিন অক্ষ বরাবর যদি আমরা যাইতে পারি তখন আমি পি বিন্দুতে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, সেই জন্য আমরা এই পি বিন্দুটাকে, অবস্থান ভেক্টরটাকে আমরা ওপি দিয়ে লিখি। সবসময় মনে রাখবা অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দু থেকেই শুরু হবে। গতদিন একটা কথা বলছি নাকি মনে নাই? দুই ধরনের ভেক্টর আছে, একটা হচ্ছে স্বাধীন ভেক্টর, একটা হচ্ছে সীমাবদ্ধ বা অধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর মানে একটা ভেক্টরের যদি পাদবিন্দু বা আদি বিন্দু নির্দিষ্ট না থাকে, যেমন এইখানে আমি নির্দিষ্ট করে দিছিলাম যে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা সবসময় মূল বিন্দু থেকেই শুরু হইতে হবে। যদি মূল বিন্দু থেকে শুরু হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি মূল বিন্দু থেকে শুরু না হয় তাইলে কি হবে বলেন তো? তখন সেটারে আমি আর অবস্থান ভেক্টর বলতে পারবো না। যদি আমি বলি আমার কাছে 10 নিউটন বল আছে, সেই 10 নিউটন বল এখন পূর্ব দিকে হইতে পারে, পশ্চিম দিকে হইতে পারে, উত্তর দিকে হইতে পারে, দক্ষিণ দিকে হইতে পারে, তাহলে এগুলি হবে কি? স্বাধীন ভেক্টর। কিন্তু আমি যদি বলি এই 10 নিউটন বলটা মূল বিন্দু থেকে শুরু হয়ে একদিকে যাইতে হবে, তখন এটার নাম হয়ে যাবে কি? ফিক্সড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর জিনিসটা কি? সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরের যদি আদি বিন্দু নির্দিষ্ট থাকে, তাইলে খেয়াল করো অবস্থান ভেক্টরটা কোথা থেকে শুরু হয়? বিন্দু যা ইচ্ছা তা হইতে পারে, পি বিন্দু না হয়ে কিউ বিন্দু হইতে পারে, কিউ বিন্দু না হয়ে আর বিন্দু হইতে পারে, কিন্তু অবস্থান ভেক্টর হইতে হইলে তার মূল বিন্দু থেকে শুরু হয়ে পি এর কাছে, কিউ এর কাছে, আর এর কাছে যাইতে হবে। সেজন্য অবস্থান ভেক্টরটা হয় ও পি অথবা ও কিউ অথবা ও আর, মানে মূল বিন্দু থেকে শুরু হয়ে যে কোনো একটা ভেক্টরের দ্বারাই নির্দেশ করতে হবে। কথা কি বুঝেছেন? সেজন্য এটাকে আমরা আরেক ভাষায় সীমাবদ্ধ ভেক্টরও বলতে পারি। তাইলে সীমাবদ্ধ ভেক্টরটা শুরু হইছে কোথা থেকে? এখানে মূল বিন্দু থেকে শুরু হইছে, কিন্তু অন্য জায়গা থেকেও শুরু হইতে পারে। জাস্ট মোদ্দা কথা হচ্ছে যদি মূল বিন্দু থেকে শুরু হয় তখন সেটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর, আর যদি একটা নির্দিষ্ট বিন্দু, সেটা মূল বিন্দু হইতে পারে, অন্য যে কোনো বিন্দু হইতে পারে, তখন তার নাম হয়ে যাবে কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। তার মানে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি একটু আগাই, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে আয়ত একক ভেক্টর দিয়ে আমরা কি করব বলেন তো? অবস্থান ভেক্টরটাকে প্রকাশ করব। তাহলে সেই জিনিসটা আসলে কেমনে প্রকাশ করতে পারি? আমরা যদি একটা কথায় বুঝাইতে চাই শর্টকাটে, আমরা লং কাটেও বুঝাবো, বড় করেও বুঝাবো, আমরা শর্টকাটেও বুঝাবো। তাহলে লং কাটে যেভাবেই বুঝাই না কেন, শর্টকাট মেথডটা কি একটু বুঝো। দেখো পি বিন্দুটা যাইতে হইলে আমরা ও থেকে পি বরাবর যাইতে হয়, এটাকে পজিশন ভেক্টর বলে অথবা রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরও বলে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওপি দিয়েও লিখতে পারি, আবার আর ভেক্টর দিয়েও লিখতে পারি। এখন বুঝার চেষ্টা করো, এই আর ভেক্টরটা শুরু হইছে কি? ও থেকে, যাই হোক না কেন আর ভেক্টরটা পি পর্যন্ত যাইতে হবে। তার মানে এক্স অক্ষ বরাবর যাইতে হবে কয় গড়? এক্স গড়। ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে কয় গড়?
ওয়াই ঘর, জেড অক্ষ বরাবর যাইতে হবে কয় ঘর, জেড ঘর। সেই জিনিসটা আমি আসলে রিপ্রেজেন্ট কেমনে করি, নিয়ম হচ্ছে এক্স অক্ষ বরাবর যাইতে হবে কি ঘর, এক্স ঘর না, সেজন্য আমরা এক্স আই দিয়ে লিখি, প্লাস ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে কি ওয়াই ঘর, সেজন্য ওয়াই জে দিয়ে লিখি, প্লাস জেড অক্ষ বরাবর যাইতে হবে কয় ঘর, জেড ঘর, সেজন্য আমরা জেড কে দিয়ে লিখি। এটা একটা সিস্টেম, কোত্থেকে আইছে আমরা দেখাই দেবো, চিন্তা নাই, কিন্তু আপাতত বুঝে নাও যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, সেহেতু আমরা প্রথমটা হচ্ছে এক্স, সেজন্য আই, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, সেজন্য জে, তৃতীয়টা হচ্ছে জেড, সেজন্য কি কে। আমার কথা কি ক্লিয়ার? তার মানে বিষয়টা হচ্ছে আমি যদি এভাবে বুঝিয়ে বলি তোমাকে, যে আমার কাছে যদি একটা এ বিন্দু থাকে, সেটা যদি 2 3 -5 হয়ে থাকে, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দু থেকেই শুরু হবে, ও থেকে শুরু হইছে, মানে বলতে পারো ও এ ভেক্টর যেই কথা, এ ভেক্টর একই কথা। তাহলে এই এ ভেক্টরটা কত হবে, এই ভেক্টরটা হবে দেখো x অক্ষ বরাবর 2 ঘর, তার মানে 2y, y অক্ষ বরাবর 3 ঘর, তার মানে কি +3j, আর z অক্ষ বরাবর কয় ঘর, -5 ঘর, সেজন্য মাইনাস কি লিখতে পারি, 5k। মজার বিষয় খেয়াল করে দেখেছো, আমরা x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর এই যে i লিখছি, j লিখছি, k লিখছি, এবং প্রত্যেকটার উপরে টুপি পরাই দিছি, ক্যাপ পরাই দিছি, কারণ কি এরা একক ভেক্টর। আমার কথা কি বুঝতেছো? আচ্ছা, যদি কারো বুঝতে বা দেখতে বা অডিও শুনতে সমস্যা হয়, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। হ্যাঁ স্যার কমেন্ট পড়ে না কেন? হ্যাঁ করতেছি, ভিডিও ব্লার। ভিডিওতে মনে হয় সমস্যা হচ্ছে, আমরা বলেছিলাম তোমাদের ভিডিও সমস্যা হইলেও আমরা গ্রুপে যখন আপলোড করব তখন আসলে ভিডিওগুলি সমস্যা থাকবে না আশা করি। হ্যাঁ প্লাবন বড়ুয়া বলছে 180 পি দরকার। আচ্ছা সমস্যা নাই, দেখতেছি কি করা যায়, আমরা এরপর থেকে চেষ্টা করব ভিডিওটা আপডেট করার জন্য। এখন আমাদের এখানে যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের এখানে কেন ক্লিয়ার না আমি আসলে বুঝতেছি না। আচ্ছা আমরা গ্রুপে আপলোড দিব, তখন তোমরা আশা করি বুঝবা। আচ্ছা আমরা ক্লাসটা শেষ করি। আমরা যেহেতু তোমাদের প্রথম কিছু ক্লাস, আমরা একটু লং ক্লাস নিব না, আমরা একটু শর্টকাট ক্লাসই নিব। আচ্ছা তাহলে আমরা যেই কথা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে, একটু মনোযোগ চাই তোমাদের, সেটা হচ্ছে যে অবস্থান ভেক্টর নিয়ে কথা বলছিলাম। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হবে, কোন পর্যন্ত শেষ হবে, যেই বিন্দু বলবে সেই বিন্দু পর্যন্ত শেষ হবে। তাহলে আমরা শুরু করতে পারি লেকচারের অবস্থান ভেক্টর নিয়ে। তাহলে চিন্তা করে দেখো বাচ্চারা, আমরা যদি এখানে এ বিন্দুর কথা চিন্তা করি, তাহলে এ বিন্দু হচ্ছে ও থেকে শুরু হবে, যাবে কোন পর্যন্ত, এ পর্যন্ত। খেয়াল করো এই বিন্দু যদি এরকম হয় -2 3 4, তাহলে শুরু হয়েছে কোথা থেকে বলেন তো, মূল বিন্দু থেকে। তাহলে আমরা বলতে পারি x অক্ষ বরাবর কয় ঘর গেছে, -2 ঘর, y অক্ষ বরাবর কয় ঘর গেছে, 3 ঘর, z অক্ষ বরাবর কয় ঘর গেছে, 4 ঘর। তার মানে আমরা বলতে পারি ও এ ভেক্টরটা হবে কি বলতো, -2y + 3j + 4k। বুঝেছো? আশা করি বুঝেছো। তাহলে এইভাবে আমরা আসলে অবস্থান ভেক্টর শুরু করব। একই রকম ভাবে যদি আমাকে কখনো এরকম কোনো ভেক্টর দিয়ে থাকে, যে একটা বি ভেক্টর মনে করলাম 3 4 5, তখন ও থেকে শুরু করলে তাহলে কি হবে বলেন তো, ওবি। তাহলে ওবি ভেক্টরটা কত হবে বলেন তো, 3i + 4j প্লাস ভেক্টর। তোমরা যারা ভিডিও দেখছো বা আমাদের কথা শুনতেছো বা আমাদের লেকচারে জয়েন করেছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ লেকচারে জয়েন করার জন্য। আসলে তোমাদের তো এখন পড়ালেখার সময় না, তারপরেও তোমরা আমাদের ক্লাস করতেছো, আসলে এগুলি একটু জানার জন্য। ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা যখন গ্রুপে আপলোড দিব তোমরা হয়তো বা আরেকটু ক্লিয়ার ভার্সন পাবা। আমার কথা কি বুঝতেছো সবাই? আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি তোমাদের কিছু কথা আজকে বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু তোমাদের প্রথম ক্লাস, আমরা একটু আজকে 1 ঘন্টা ক্লাস নিব, গঠিত বাফারিং গঠিত সমস্যার কারণে আমরা আসলে ক্লাসটা একটু ছোট করে দিতে চাই। আসলে একক ভেক্টরের সাথে সাথে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করলাম, অবস্থান ভেক্টর নিয়ে কাজ করলাম।
আপাতত এই পর্যন্তই থাকুক। আমরা অবস্থান ভেক্টর থেকে আস্তে আস্তে, আজকে মনে হয় নেট একটু বেশি সমস্যা করতেছে, সেজন্য আসলে আমরা ক্লাসটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। নেক্সট ক্লাস থেকে হয়তো বা একটু ভালো ক্লাস পাবো তোমরা। আমরা তোমাদের ভেক্টরের একটা ক্লাসরুমের একটা লিঙ্ক দিয়েছিলাম এবং সেখানে একটা কোড দিয়েছিলাম, সেহেতু তোমাদের অনুরোধ করছি তোমরা সেই কোড দিয়ে যখন ক্লাসে ঢুকবা তখন আমাদের একটা লেকচার বুক আপলোড করা আছে ওইখানে। তোমরা কি করবা আমি একটু বলে দেই। তোমরা প্লে স্টোর থেকে ক্লাসরুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে আমার এখানে অ্যানাউন্সমেন্টে ভালো করে ভেক্টর চ্যাপ্টারের কোড দেওয়া আছে। তোমরা যখন ক্লাসরুম অ্যাপ্লিকেশনের ভিতরে সেই কোডটা জয়েন ক্লাসের মধ্যে গিয়ে যখন সেই কোডটা দিবা তখন তোমাকে একটা রুমে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে। তোমরা সেই ক্লাসরুমে সেই ঢোকার পরে দেখবা আমার কথা লেখা আছে, লেকচার বুক আপলোড দেওয়া আছে, ওখানে ট্যাপ করবা, লেখা থাকবে কিছু ডায়লগ, সেই ডায়লগের অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টে ট্যাপ করলে সেই পিডিএফ ভার্সনটা ডাউনলোড করার পরে তোমরা যখন পিডিএফটা আবার দেখবা তখন আশা করি ধরনের ইনফরমেশন পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে আমরা তোমাদের ক্লাস নিব। আমাদের প্ল্যানিং হচ্ছে প্রত্যেক শনি সোম বুধ রাত 8টা থেকে 9টা বা 9:15 পর্যন্ত আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাস থেকে আসলে ভিডিও করতে কোনো সমস্যা থাকবে না। আমরা এই ভিডিওটা আবার এখানে গ্রুপে আপলোড করে দিব, সেখানে এইচডি রেজুলেশন পাবো আশা করি। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং ইনশাল্লাহ আমাদের যেহেতু খুব ক্রান্তিকাল চলতেছে করোনার সময়, সেহেতু তোমরা সবাই একসাথে বাসায় থাকবা এবং বাসা থেকে বেরোবা না এবং এটা মোকাবেলা করার জন্য সরকারকে এবং সবাই মিলে সাহায্য করবা।